মাকে বলে যাও। রান্নাঘরে গেল নিহারিকা নাজনীন বেগমের কাছ থেকে বিদায় নিতে। তবে তিনি উল্টো ছেড়ে দিলেন নিহারিকাকে, জোর করে তাকে রেখে দিলেন। বললেন একসাথে কাল সকালে বাড়ি যাওয়ার জন্য। গুরুজনের নির্দেশ অমান্য করতে চায়নি নিহারিকা, তাই সে বাধ্য হয়ে রাজি হলো আজ রাতটা এই বাড়িতে থেকে যেতে। ভাবি এবং ননদের মধ্যে হওয়া কথা কাটাকাটির কিছুই জানতে পারলেন না তিনি। নিজেদের মধ্যেই রাগ চেপে রাখলো তারা। নেহালকে ফোন করে নিহারিকা জানিয়ে দিল আজ রাতে তারা বাড়ি ফিরতে পারবে না, সকালের দিকে একসাথে বাড়ি ফিরবে তারা। কথা কাটাকাটির কথা নেহাল কেউ জানালো না নিহারিকা, শুধু বলল আজ রাতটা পিয়াসাকে ফোন করে বিরক্ত না করতে। নেহাল কারণ জানতে চাইলে নিহারিকা বলল রাতুলের জন্য তার মন খারাপ, কান্নাকাটি করছে। পিয়াসার মনের অবস্থা খারাপ বলে নিহালও ফোন করে বিরক্ত করতে চাইল না পিয়াসাকে। ডিনারের সময় হয়ে এলো, রাতে খাবার টেবিলে রূপলও এলো। যদিও সবিতা এবং রিদিকে নাজনীন বেগম পছন্দ করছেন না, তবে তাদের খাওয়া দাওয়ায় তিনি কোনো কৃপণতা করছেন না, সমানভাবে সবাইকে খেতে দিচ্ছেন। সবিতা ইলিশ মাছের কাটা বেছে রিদিকে খাইয়ে দিচ্ছে। ইলিশ মাছটা রিদির খুব পছন্দের, সে বেশ মজা করে খাবারটা খাচ্ছে। মাছটা শেষ হতেই রিদি আবারও বসা থেকে উঠে নাজনীন বেগমের কাছে দৌড়ে গেল। নাজনীন বেগমের কাপড়ের আঁচল টেনে ধরে সে আবদার সূচক গলায় বলল, দাদু দাদু, আমাকে আরো এক পিস মাছ দিবেন? লজ্জায় সবিতার মাথা কাটা গেল। মেয়েটার এই অভ্যেস আর গেল না। চিফকে সে রিদির দিকে তাকিয়ে রইল। রিদির মুখে দাদু ডাকটি শুনে নাজনীন বেগম আবেগ আপ্লুত হয়ে উঠলেন। ক্ষণিকের জন্য তিনি থমকে গেলেন। চোখ তুলে তিনি রূপলের দিকে তাকালেন। মৃদু হেসে রূপল তার মাকে বলল, নাতনি আবদার করেছে মা, দিয়ে দাও। অনুভূতি শূন্য হয়ে নাজনীন বেগম আরো একটি ইলিশ মাছ রিদির পাতে তুলে দিলেন। অমনি রিদি খুশি হয়ে নাজনীন বেগমকে জড়িয়ে ধরল, উচ্ছ্বাস ভরা গলায় বলল, থ্যাংক ইউ দাদু। রিদির হাস্য উজ্জ্বল মুখের দিকে তাকালেন নাজনীন বেগম। কম্পিত গলায় তার দিকে প্রশ্ন ছুড়লেন, তোমাকে এই দাদু ডাকটা কে শিখিয়ে দিল? রূপাল বাবা শিখিয়েছে। বলেই রিদি আবারও খাবার খেতে লাগলো। নাজনীন বেগম রিদিকে বকেননি এই ভেবে সবিতা বেশ খুশি হলেন। মিটিমিটি হেসে রূপল খাবার খাচ্ছে। উল্টো দিকে ফিরে নাজনীন বেগমও বিস্তর হাসলেন, তবে নিঃশব্দে, কাউকে না দেখিয়ে না শুনিয়ে। নিহারিকা নিজের মতো করে অল্প একটু খেয়ে খাবার টেবিল ছেড়ে উঠে গেল। ঘুমানোর জন্য তার রুমে চলে গেল। ব্যাপারটায় রূপাল সহ নাজনীন বেগমও বেশ অবাক হলেন। পিয়াসা কোনো দিকে না তাকিয়ে শুধু খেয়েই যাচ্ছিল। নিহারিকার যাওয়ার পথে তাকিয়ে নাজনীন বেগম বললেন, মেয়েটা বাড়িতে যেতে পারলো না বলে কি এতটাই মন খারাপ করলো যে খাবারটা ভালোভাবে না খেয়ে চলে গেল? পিয়াসা চুপ করে রইল। জানে সত্যিটা বললে আজ তার 12টা বাজবে। মা এবং ভাই মিলে তাকে 100 ঝাড়ি দিবে, বকে ঝোঁকে তোলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। নিহারিকার বিষয়টা নিয়ে রূপল কথা বাড়াতে চাইল না। এমনিতেই সে রেগে আছে নিহারিকার উপর। প্রসঙ্গ পাল্টে রূপল ব্যস্ত গলায় তার মাকে বলল, কাল একটু থানায় যেতে হবে আমার। 2 দিন পর তো তোদের কোর্টে তোলা হবে, সেই বিষয়ে উকিল ও পুলিশের সাথে কথা বলতে হবে। দীর্ঘশ্বাস ফেললেন নাজনীন বেগম। হাঁসফাঁস গলায় বললেন, ঠিক আছে, পারলে তোর বাবাকেও সাথে নিয়ে যাস, একা আর কত দিক সামলাবি? বাবা গিয়ে কিছুতেই সাথে নেওয়া যাবে না মা। রাতুল ভাইয়াকে দেখলে বাবা ইমোশনাল হয়ে যাবে। এসবের আর কোনো দরকার নেই, যা সামলানোর আমি একাই সামলাতে পারবো। রাতটা কোনোভাবে কাটিয়ে পরদিন সকালের নাস্তা সেরেই নিহারিকা রওনা হয়ে গেল তার বাড়ির উদ্দেশ্যে। পিয়াসা জেদ ধরে রইল আরো 2 দিন বেড়ানোর পর সে ওই বাড়িতে যাবে। কেউ তাকে কিছু বোঝাতেই পারছিল না, এমনকি তার মা নাজনীন বেগমও না। নিহারিকাও এই বিষয়ে তেমন মাথা ঘামালো না, পিয়াসাকে নিজের মতো করে ছেড়ে দিল। নাজনীন বেগম নত হয়ে নিহারিকাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি চলে যেতে বললেন। রূপালও এই সময় রেডি হয়ে থানার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। নিহারিকাকে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখে সে স্লো মোশনে বাইকটা থামালো। ভাবলে হয়ে সে সামনের দিকে তাকিয়ে নিহারিকাকে উদ্দেশ্য করে বলল, উঠুন, বাসার সামনে নামিয়ে দিচ্ছি।
নিহারিকা শুনেও না শোনার ভান ধরলো। সে এদিক ওদিক তাকিয়ে গাড়ি খুঁজতে লাগলো। কেউ একজন যে তার সামনে দাঁড়িয়ে তাকে ডাকছে, সেদিকে যেন তার কোনো ভ্রুক্ষেপই নেই। বিষয়টায় রূপল বেশ বিরক্ত বোধ করলো। ভ্রু যুগল কুঁচকে সে রাগান্বিত দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। উগ্র মেজাজে বলল, ও হ্যালো, আমি এদিকে, আপনি ওদিকে কি তাকিয়ে খুঁজছেন? আমাকে দেখেও না দেখার ভান করছেন? অমনি নিহারিকা আকস্মিক দৃষ্টি ফেললো রূপলের দিকে। এমন একটা ভাব ধরলো মনে হলো এই মাত্র সে রূপলকে দেখেছে। রীতিমতো অপরিচিত ভাব নিয়ে নিহারিকা কিঞ্চিত নাটুকের সুরে বলল, হ্যাঁ বলুন, আমাকেই বলছেন? নির্বোধ দৃষ্টি ফেলে রূপল নিহারিকার দিকে তাকালো। উজবুক গলায় প্রশ্ন ছুড়ল, এমন একটা ভাব ধরছেন মনে হচ্ছে আমাকে চিনে নিয়া লাইফে ফার্স্ট টাইম দেখছেন আমাকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি তো আপনাকে চিনি। তা কেন ডাক দিয়েছিলেন আমায়? এনি প্রবলেম ভাইয়া? চোখ দুটি ছানা পড়া হয়ে গেল রূপলের। তাজ্জব দৃষ্টিতে সে নিহারিকার দিকে তাকালো। মিনিট কয়েক সে একই দৃষ্টিতে নিহারিকাকে পর্যবেক্ষণ করলো। অতঃপর ভ্রম কাটিয়ে উঠে হটকারী গলায় শুধালো, এই আপনার হয়েছেটা কি? ভাইয়া ভাইয়া করছেন কাকে? এর আগে তো কখনো আমাকে ভাইয়া ডাকেননি। ডাকেনি তো কি হয়েছে, এখন থেকে ডাকবো। বয়সে যেহেতু আপনি আমার বড়, সো রেসপেক্টফুলি আমি আপনাকে ভাইয়াই ডাকতে পারি। মাথা ঠান্ডা করলো রূপল। শান্ত গলায় নিহারিকাকে বলল, ওকে ফাইন, ভাইয়ার এখন কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো, আপনার মাথায় হঠাৎ এসব রেসপেক্টের ভূতটা চাপলো কিভাবে? বেশ ভেবে চিনতে নিহারিকা বলল, কাল রাতে ইউটিউবে একটা বাংলা নাটক দেখলাম। হ্যাঁ তো? নাটকটা ছিল বেয়াই বেয়ানের প্রেম সম্পর্কিত নাটক, তাই ভাবলাম আপনিও যদি চান্স নিতে আসেন, তাই আগে থেকে সতর্ক হয়ে গেলাম। অমনি রূপল তেলে বেগুনে জ্বলে উঠল। বাইক স্টার্ট করে সে ফোঁস করে শ্বাস ফেলল। নিহারিকার দিকে তেজি দৃষ্টিতে তাকিয়ে বলল, তার ছেঁড়া মেয়ে কোথাকার। রকচটা ভাব নিয়ে রূপল মুহূর্তেই বাইকটি ছেড়ে দিল। অমনি নিহারিকা হাপিত্তেশ করে পেছন থেকে রূপলকে ডাকলো। অস্থির গলায় বলল, আরে আরে থামুন, আমাকে তো নিয়ে যান। ঝট করে বাইকটা থামিয়ে দিল রূপল। নিহারিকা স্বস্তি পেল। আশ্বস্ত হয়ে রূপলের দিকে তাকালো। অমনি রূপল পিছু ফিরে আক্রোশ ভরা দৃষ্টিতে মৃদু হেসে ওঠা নিহারিকার দিকে তাকালো। কঠিন স্বরে বলল, হুম, আপনাকে আর প্রশ্রয় দেয়া যাবে না। বলা তো যায় না, এত ইয়াং স্মার্ট হ্যান্ডসাম বেয়াই আপনার কখন চান্স নিতে লেগে পড়েন, তাই আগে থেকেই সতর্ক করে দিলাম। বলেই রূপল ব্যগ্র হাসলো। মোটামুটি ভাবসাব নিয়ে পুনরায় বাইকটা স্টার্ট করে দিল। নিহারিকা তাজ্জব দৃষ্টিতে রূপলের যাওয়ার পথে তাকিয়ে রইল। কোমরে হাত গজিয়ে সে হেনস্থা গলায় বলল, এই লোক আমার ডায়লগ আমার সাথেই প্রয়োগ করলো। লিফট দেবে বলেও চলে গেল। ধ্যাত্তেরি ভালো লাগে না, বারবার এই লোকের সামনেই আমাকে নত হতে হয়, ইনসাল্টেড হতে হয়। রাগে গা রিরি করছে নিহারিকার। মনে মনে রূপলকে অকৃতজ্ঞ এবং স্বার্থপর লোক বলে বকাও দিচ্ছে। মিনিট কয়েক বাদে একটি রিকশা খুঁজে পেতেই নিহারিকা রিকশাটিতে উঠে গেল। তবে সে বাড়ির উদ্দেশ্যে রওনা না হয়ে তার কলেজের উদ্দেশ্যে রওনা হলো। অনেক দিন কলেজে যাওয়া হয় না তার। কিছুদিন পর ইনকোর্স এক্সাম শুরু হয়ে যাবে। অ্যাটেন্ডেন্সের উপর মার্কস দেওয়া হবে। তাই এখন আর হেলাফেলা করা যাবে না। ব্যাগ থেকে ফোনটা বের করে নিহারিকা তার মায়ের নাম্বারে কল করলো। বাড়িতে খবরটা জানিয়ে দেওয়া উচিত। প্রথম কল বেজে উঠতেই নিহারিকার মা মার্জিনা বেগম কলটি তুললেন। ওই পাশ থেকে মার্জিনা বেগম হ্যালো বলতেই নিহারিকা বললেন, আম্মু, আমি ভাবিদের বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন কলেজে আছি। মার্জিনা বেগম জিজ্ঞাসু গলায় বললেন, তোর ভাবি কই? ভাবি আজ আসবে না মা। আসবে না মানে? নেহাল তো বললো আজ তোরা একসাথে আসবি। আমি ভাইয়াকে বলেছিলাম আমরা একসাথে আসবো, কিন্তু এখন ভাবি বলছে আজ আসবে না ভাবি। আমিও তেমন ফোর্স করিনি, দেখলাম ভাবির মন খারাপ মিস্টার রাতুলের বিষয়টা নিয়ে। ভাবির সবারই মন খারাপ, তাই আমিও আর জোর করিনি। থাক, কয়েকদিন থেকে মনটা ফ্রেশ করে আসুক। আর তুমিও ভাবিকে কিছু বলতে যেও না আবার। মন ভালো হলে ভাবি নিজেই আমাদের বাড়িতে চলে আসবে। রুক্ষ গলায় মার্জিনা বেগম বললেন, দেখ, সমস্যা নেই, কিন্তু একটাবার তো ফোন করে আমাদের খবর নিবে। পরের মেয়ে বলে কি কোনো দায় দায়িত্ব নেই? মার্জিনা বেগমের কথাই যুক্তি আছে জেনেও নিহারিকা তার মাকে প্রশ্রয় দিল না।
বরং তার মাকে শাসিয়ে বিরক্তিকর গলায় বলল, মা হইছে তো, কেন বিষয়টাকে নিয়ে এত বাড়াচ্ছ? এটা যার যার ইচ্ছা রুচি মর্জির উপর ডিপেন্ড করে। সবার মন মানসিকতা কি আর তোমার মন মতো হবে? বাদ দাও এসব। কারোর উপর প্রয়োজনের তুলনায় বেশি এক্সপেকটেশন রাখবে না, তাহলেই ভালো থাকতে পারবে। আচ্ছা, আমি এখন রাখছি, কলেজে যাচ্ছি। মেয়ের কথায় চুপ হয়ে গেলেন মার্জিনা বেগম। তবুও তিনি ক্ষীণ গলায় প্রশ্ন ছুড়লেন, কখন আসবি? আস্তে আস্তে দুপুর হবে। কি রান্না করব আজ? যা ইচ্ছা। আমি আরো ভেবেছিলাম আজ চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। এই ডিশটা তো তোর ভাবির খুব পছন্দ। যেহেতু মেয়েটা আজ আসবেই না, তাহলে মাছটা ফ্রিজে তুলে রেখে দেই। কি বলিস? রেখে দাও, ভাবি এলে রান্না করো। আচ্ছা রাখি, কলেজে যা, সাবধানে যাস মা। ঠিক আছে মা, রাখছি। এই দাঁড়া দাঁড়া, কল কাটিস না। খাতা কলম ছাড়া তুই ক্লাস করবি কিভাবে? আরে মা চিল, আমার তো জাস্ট অ্যাটেন্ডেন্সেরই দরকার। খাতা কলম ব্যাগ পত্র দিয়ে কি হবে? আর তাছাড়া কলেজে সব টিচাররা চেক করে না, প্রেজেন্ট থাকলেই এনাফ। কলটা কেটে নিহারিকা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। পিয়াসাকে নিয়ে এসে চিন্তিত। মেয়েটা তাদের সাথে ঠিকঠাক ভাবে মানিয়ে চলতে পারবে কিনা তা নিয়ে সে বড়ই দ্বিধাগ্রস্ত। এভাবে বেশি দিন চলতে থাকলে তো সংসারে অশান্তি বাড়তেই থাকবে। কতদিন আর সে তার মাকে বুঝিয়ে রাখবে? যা বোঝা যাচ্ছে, পিয়াসাকে বেশি একটা প্রশ্রয় দেওয়া যাবে না, তার ছেলে মানুষইও মেনে নেওয়া যাবে না। কলেজের কাছাকাছি যেতেই নিহারিকা তার বেস্ট ফ্রেন্ড তুলিকে কল করলো। দু একজন সাঙ্গ পাঙ্গ ছাড়া কলেজে ক্লাস করাটা যেন পানসে লাগে। এত স্টুডেন্টের মাঝে ক্লাসে থেকেও নিজেকে একা মনে হয়। তুলি আগে থেকেই ক্লাসে বসে আছে। এই কয়েকদিনে তুলি আর না হয়ে 100 কল করেছে নিহারিকাকে। অসুস্থতা এবং সব দিকের ভেজালে ফোন বেশি একটা হাতে নেওয়া হয়নি নিহারিকার, তাই তুলির সাথেও যোগাযোগ করা হয়নি। এই নিয়ে তুলি নিহারিকার উপর বেশ রেগে থাকলেও নিহারিকা ঠিকই তার বান্ধবীকে বানিয়ে নিল। সাফকাতকে কলেজের কোথাও দেখা গেল না আজ, অথচ এই সাফকাত কলেজে আছে ভেবে নিহারিকা খুব ভয়ে ভয়ে চলাফেরা করছিল। উপর থেকে নিহারিকা যতই সাফকাতকে ভয় না পাওয়ার ভান করুক না কেন, ভিতরে ভিতরে সে সাফকাতকে ঠিকই প্রচুর ভয় পায়। কারণ ছেলেদের মন কখন কি থেকে কি করে বসে বলা যায় না। তাই এক্ষেত্রে মেয়েদেরকে যতটা সম্ভব সতর্ক থাকা উচিত। ক্লাস শেষ হতে হতে দুপুর হলো। তুলি এবং নিহারিকা বেশ ফুরফুরা মেজাজ নিয়ে কলেজ থেকে বের হয়ে এলো। আলাপচারিতার শেষে তুলি তার নিচের বাড়ির দিকে রওনা হয়ে গেল, আর নিহারিকাও তার বাড়ির দিকে। রিকশায় কিছু দূর যাওয়ার পর নিহারিকার আকস্মিক দৃষ্টি পড়ল একটি আবাসিক হোটেলের দিকে। নিহারিকার বয়ফ্রেন্ডকে কেড়ে নেওয়া তারই এক সময়ের বেস্ট ফ্রেন্ড দিশা একটি অচেনা ছেলের হাত ধরে হোটেলটির ভিতরে ঢুকে গেছে। পুরোপুরি নিশ্চিত না হলেও নিহারিকা তার দূরদৃষ্টিতে যতটুকু দেখেছে ততটুকুতে খুব সম্ভবত ভুল কিছু দেখেছে বলে মনে হলো না। শীঘ্রই নিহারিকা রিকশা থেকে নেমে পড়ল। রিকশাটিকে দাঁড় করিয়ে সে রাস্তা পার হয়ে দ্রুত পায়ে হেঁটে হোটেলটির ভিতরে ঢুকে গেল। মুখে ওড়না পেঁচিয়ে সে হোটেলটির কাউন্টারে যেতেই দেখতে পেল সত্যিই দিশা ছেলেটির সাথে দাঁড়িয়ে রুম বুক করছে। দিশার চরিত্র আগে থেকেই খারাপ ছিল। দিশার চলাচল ও নিহারিকার পছন্দ ছিল না, সন্দেহ হতো তাকে। তবে বেস্ট ফ্রেন্ড ছিল বিধায় তার উপর কখনো আঙ্গুল তোলা হয়নি। কিন্তু এখন যেহেতু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেহেতু এত ভালো মানুষই দেখানোর কোনো প্রয়োজনই পড়ে না। মেয়েটি যে দিশা তা পুরোপুরি নিশ্চল হওয়ার পর নিহারিকা আড়ালে লুকিয়ে গেল। রুমের চাবি নিয়ে দিশা এবং ছেলেটি হাসতে হাসতে দোতলায় তাদের বুক করা রুমের উদ্দেশ্যে উঠে গেল। যে করেই হোক দিশার মুখোশ আজ খুলতে হবে, তাকে হাতে নাতে ধরতে হবে, এতদিনের জমিয়ে রাখা হিসেব মেটাতে হবে। সুযোগ পেলে নিহারিকা কাউকে এমনি এমনি ছেড়ে দেয় না, তার স্বভাব ছাড় দেওয়া কিন্তু ছেড়ে দেয় না। হোটেলে অবস্থান করেই নিহারিকা তার নতুন নাম্বার থেকে সানিকে কল করলো। মুখে ওড়না চেপে ধরে সে নিজের গলার স্বর পাল্টানোর চেষ্টা করলো। তার গলার স্বর যেন সানি কোনোভাবে ধরতে না পারে, সেই জন্য ওই পাশ থেকে সানি কলটা তুললো। অমনি নিহারিকা ক্ষীণ গলায় বলল, আপনি সানি বলছেন না? ওই পাশ থেকে সানি স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বলছি, বাট হু আর ইউ? আপনার শুভাকাঙ্ক্ষী দিশা আপনার গার্লফ্রেন্ড হয়, তাই তো? নির্বোধ গলায় সানি বলল,
হ্যাঁ, কেন? তাকে দেখলাম একটি ছেলের সাথে আবাসিক হোটেলে ঢুকতে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি ঠিকানাটা আপনাকে দিচ্ছি, আপনি নিজের চোখে এসে দেখে যান। বিপরীতে সানিকে কিছু বলার সুযোগ দিল না নিহারিকা। ঠিকানাটি বলেই সে ফট করে কলটি কেটে দিল। দ্রুত পায়ে হেঁটে সে হোটেল থেকে বের হতেই চমকে গেল। বুকে হাত গুজে রূপল বদরাগী ভাব নিয়ে নিহারিকার দিকে তাকিয়ে আছে। অপ্রত্যাশিত ভাবে রূপলকে দেখে নিহারিকা অস্বস্তিতে পড়ে গেল। শুকনো ঢোক গিলে সে রূপলের দিকে এগিয়ে এলো। কম্পিত গলায় প্রশ্ন ছুড়ল। আপনি এখানে কি করছেন? বুকের পাঁজর থেকে হাত দুটো ছাড়িয়ে রূপল বিক্ষিপ্ত গলায় চেঁচিয়ে বলল। আগে বলুন, আপনি এখানে কি করছেন? কার সাথে এসেছেন এখানে? রূপলের চিৎকারের আওয়াজে নিহারিকার কান দুটো ঝালাফালা হয়ে গেল। চোখজোড়া খিচে ধরে সে কান দুটো চেপে ধরল। বিব্রতকর গলায় বলল। আরে আস্তে এত চেঁচাচ্ছেন কেন? আমি কানে কালা নাকি যে আস্তে বললে শুনতে পাবো না? পূর্বের মতো জেদ বজায় রেখেই রূপল কর্কশ গলায় নিহারিকাকে বলল। আমার জায়গায় অন্য কেউ থাকলে না, ঠাঠিয়ে দুটো চড় মারতো। আমি তো আপনার সাথে জাস্ট চেঁচিয়ে কথা বলেছি। অবুঝ ভাব নিল নিহারিকা, নির্বোধ গলায় শুধালো। আজব, করলামটা কি আমি? এই আবাসিক হোটেলে আপনি কি করছিলেন? আপনি জানেন না এসব আবাসিক হোটেলে ছেলেমেয়েরা এমনি এমনি আসে না? আরে আপনি বুঝছেন না ব্যাপারটা। আমি এখানে এসেছিলাম অন্য কারণে, কিন্তু আপনি জেনে শুনে এসব জায়গায় আসলেন কেন? তাহলে কি আমিও ধরে নিব আপনিও? হেই, শাট আপ! সামনের গ্যাস পাম্প থেকে বাইকের তেল পুরাতে এসেছিলাম এখানে। হঠাৎ চোখ পড়লো আপনার দিকে, তাই আপনাকে হাতে নাতে ধরতে এখানে আসা। কিন্তু আপনি আমাকে হাতে নাতে ধরতে এসে তো আপনি নিজেই ধরা খেয়ে গেলেন। এই, আপনি কি আমার সাথে ইয়ার কি করছেন? আমি এখানে এসেছি আপনাকে ধরতে, নিজে ধরা খেতে না। সব সময় ইয়ার্কি করতে আমার ভালো লাগে না, বুঝলেন? লজিক্যালি বিষয়টা একবার ভাবুন তো। এই যে আমরা দুজন এখন একই সাথে এই আবাসিক হোটেলের নিচে দাঁড়িয়ে আছি, বাই এনি চান্স আমাদের পরিচিত কেউ যদি আমাদের দুজনকে একসাথে এখানে দেখে ফেলে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? নিহারিকার যুক্তিবাদী কথায় কাশি উঠে গেল রূপলের। গলা খাকিয়ে সে বলল। চলে আসুন এখান থেকে। আপনার মতো বিচ্ছু মেয়ে আমি দ্বিতীয়টি দেখিনি। নাক ঘষল নিহারিকা, বেশ ভাবসাব নিয়ে বলল। বিচ্ছু না, কথাটা জ্ঞানী হবে। হোয়াটএভার। আমি এক্ষুনি জিজুর কাছে ফোন করছি। বাড়ি ঘর রেখে যে আপনি এসব জায়গায় ঘোরাঘুরি করেন সব বলছি। অন্যায় তো করবে, আবার নিজেকে জ্ঞানী বলেও দাবি করবে। ডিসগাস্টিং। ফোন হাতে নিতেই রূপলকে বাধা দিল নিহারিকা। নাক ফুলিয়ে কর্কশ গলায় বলল। এই সব সময় নাকের ডগায় এত রাগ নিয়ে ঘোরেন কেন? রাগী ভীমরুল একটা। তিরিক্ষিপূর্ণ মেজাজে রূপল যেই না নিহারিকাকে কিছু বলতে যাবে, অমনি নিহারিকা ঝট করে রূপলের হাত ধরে রূপলকে নিয়ে পিছনে ঘুরে গেল। অস্থিরতা নিয়ে সে বিড়বিড় করে রূপলকে বলল। একটু চুপ থাকুন প্লিজ, জাস্ট ফর 2 মিনিটস। এরপর আপনি যা ইচ্ছা তা করুন, আমি কোনো অভিযোগ করব না। নিহারিকার হাত থেকে ঝট করে হাতটা ছাড়িয়ে নিল রূপল। নিহারিকার কথা সে মানতে নারাজ। হেয়ালি তার মোটেও পছন্দ নয়। সেই কখন থেকেই নিহারিকা তাকে এই বলে ওই বলে বুঝিয়ে রেখেছে। তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এই ধোঁয়াশার মধ্যে থাকা। তাই বিরক্ত হয়ে সে তিরিক্ষিপূর্ণ মেজাজে নিহারিকাকে শাসিয়ে বলল। এসব কি লাগিয়ে রেখেছেন? আপনি আসার পর থেকেই ভনিতা করে চলছেন। অ্যাকচুয়ালি কি করতে চাইছেন আপনি? একটু ক্লিয়ারলি বলবেন। রূপলের রাগের ধার ধারল না নিহারিকা। এই মুহূর্তে রূপল এবং তার অপ্রয়োজনীয় রাগকে নিয়ে ভাববার সময় নেই তার। প্রশ্নে জর্জরিত রূপলকে উপেক্ষা করে সে আর চোখে পিছনে তাকালো। বাইক থেকে তাড়াহুড়ো করে নামলো সানি। অস্থির নাজেহাল দিশেহারা সে। কতটা চিন্তিত হলে সে খবরটা পাওয়া মাত্রই 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে। চোখে মুখে উদ্গ্রীবতার ছড়াছড়ি। তা দেখে ব্যগ্র হাসল নিহারিকা। পৈশাচিক আনন্দ খুঁজে পেল সে। ঠিকানা অনুযায়ী সঠিক জায়গায় পৌঁছতেই সানি 3 তলা বিশিষ্ট আবাসিক হোটেলটির দিকে তাকালো। এদিক ওদিক তাকানোর সময় নেই কার। পাগলা ঘোড়ার মতো সে ছুটে চলল হোটেলটির ভিতরে। নিহারিকা এবং রূপলকে পাশ কাটিয়ে সে হোটেলের ভিতর প্রবেশ করতেই নিহারিকা স্বস্তির শ্বাস ফেলল। স্বাভাবিক হয়ে রূপলের দিকে তাকালো। মাথা থেকে ঘোমটাটি সরিয়ে সে হাত দুটো ছেড়ে বলল। তো এবার বলুন, কি যেন বলছিলেন? তেতে উঠল রূপল। অধৈর্য হয়ে দাঁতে দাঁত চেপে বলল।
আপনার মধ্যে কি চলছে কাইন্ডলি একটু বলবেন? সেই কখন থেকে কথায় কথায় আমাকে আটকে রেখেছেন, বোকা বানাচ্ছেন, আমাকে হেনস্থা করছেন। আর 5টা মিনিট অপেক্ষা করুন প্লিজ, এরপর দেখবেন আসল খেলা। পূর্ণ মেজাজ নিয়ে রূপল বলল। আমারই ভুল হয়েছিল আপনার মতো একটা অদ্ভুত মেয়ের পেছনে দৌড়ে আসা, তাকে ধরতে আসা। এসব না করে আমার ফার্স্টেই জিজুকে কল দিয়ে সবটা খবর জানিয়ে দেওয়া উচিত ছিল। জিজু এসে আপনাকে একটা উচিত শিক্ষা দিত। বাসায় গেলাম আমি, যার পরিবারের লোক সে এসে সামলাবে। বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে রূপল পিছু ঘুরতেই নিহারিকা বাদ সাধল, ব্যাকুল স্বরে বলল। 1টা মিনিট দাঁড়ান প্লিজ। আপনি জানতে চান না আমি এখানে কি করছি? কিছু না জেনে শুনে ভাইয়াকে কিছু বললেই তো হয়ে গেল না। তাছাড়া বাড়িতে কি কাজ আপনার? থামল রূপল, রাগ ভুলে হঠাৎ গম্ভীর হয়ে গেল সে। খানিক ভরাট গলায় বলল। সবিতা তার বাড়িতে সুহাসিনীর জন্য ছোটখাটো একটা মিলাদের আয়োজন করেছে, ওখানে আমার অ্যাটেন্ড থাকতে হবে। অবিলম্বে রূপলের মুখোমুখি এসে দাঁড়ালো নিহারিকা। রূপলের দুচোখে তার অধীর দৃষ্টিচোরা স্থাপন করে বলল। আপনার চোখে জল কেন? ইতিমধ্যেই বেঁধে গেল মহা তুলকালাম। হোটেল রুম থেকে সানি টেনে হিঁচড়ে ছেলেটিকে বের করে আনলো। শুধু তাই নয়, ছেলেটির পিছনে পিছনে দিশাও বের হয়ে এলো। হোটেলের ম্যানেজার হতে মালিকরাও হোটেল থেকে বের হয়ে বাইরে চলে এলো। সানি তার বাবার ক্ষমতায় ভয় দেখিয়ে হোটেলের প্রত্যেকটা কর্মচারীকে নাস্তা নাবুদ করে রাখলো। এই সুযোগে নিহারিকা রূপলকে নিয়ে ঘটনাস্থল থেকে অনেকখানি দূরে সরে এলো। আড়ালে দাঁড়িয়ে এসে লুকিয়ে লুকিয়ে দিশা, সানি এবং ছেলেটির কার্যকলাপ দেখছে। কোনো কথাবার্তা ছাড়াই সানি ঠাস ঠাস করে চর মেরে বসছে ছেলেটিকে। সাথে মাথা নুইয়ে কাটতে থাকা দিশারও 14 গোষ্ঠী উদ্ধার করছে। এই দৃশ্য দেখে নিহারিকার চোখ জুড়িয়ে এলো। পৈশাচিক হেসে সে আনন্দে হাঁপুটুপু খেলেও রূপলের মধ্যে মানবতা বোধ জেগে উঠল। ঘটনাস্থলে যাওয়ার জন্য সে পা বাড়ালো, উদ্বিগ্ন গলায় বলল। আরে ছেলেটাকে এইভাবে মারধর করছেন কেন? কি হচ্ছে ওখানে? অমনি নিহারিকার বাঁধ ভাঙা হাসিতে ভাটা নামলো। ঝট করে রূপলের হাতটা চেপে ধরলো, চলতি পথে রূপলকে থামিয়ে দিল। দাঁতে দাঁত চেপে মিনমিনিয়ে বলল। এই কোথায় যাচ্ছেন আপনি? পিছু ফিরে রূপল চিন্তিত সুরে বলল। দেখছেন না ছেলেটাকে মারছে? ওখানে কি হচ্ছে আমাকে দেখতে হবে। আরে রাখুন আপনার সমাজ সেবা। এত তোড়জোড় করে ঘটনা বাঁধালাম আমি, আর আপনি যাচ্ছেন ঘটনার জট খুলতে? অবাক হলো রূপল, কপাল কুঁচকে নিহারিকার দিকে তাকালো। দৃষ্টি তার সুচালো, উদ্ভট গলায় প্রশ্ন ছুড়ল। মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা পরে বলছি, আগে বলুন আপনার ফোনে ব্যালেন্স হচ্ছে? আছে। কেন? ফোনটা একটু দিন তো। কেন, কি দরকার? কাকে কল করবেন? এত প্রশ্ন করছেন কেন? দিন না ফোনটা। কথা বলার সময় তো সব শুনবেনই, আমি তো আর লুকিয়ে ছুপিয়ে কথা বলবো না। বাধ্য হয়ে রূপল তার ফোনটি নিহারিকাকে দিল। ফোনটি হাতে পেতেই নিহারিকা পুলিশ কল করলো। বলল এখানে দুটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে তুমুল মারামারি হচ্ছে, কাউকেই থামানো যাচ্ছে না। খুব শীঘ্রই যেন তারা ঘটনাস্থলে আসে, নয়তো পরিস্থিতি আরো বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুলিশকে খবরটা জানিয়েই নিহারিকা কলটি কেটে দিল। রূপল উল্লুক হয়ে নিহারিকার দিকে তাকিয়ে রইল। কলটি কেটে নিহারিকা বাঁকা হেসে রূপলের দিকে তাকালো। বিষম খেয়ে রূপল নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল। কি হলো ব্যাপারটা? দাঁত কপাটি বের করে নিহারিকা বলল। প্রতিশোধ নিলাম। কিসের প্রতিশোধ? ভালোবাসার বিনিময়ে ধোকার। নিহারিকার হেয়ালি কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না রূপল। বেকুব হয়ে কেবল উচ্ছল নিহারিকার পানে তাকিয়ে রইল। বড়জোর আধা ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পুলিশ চলে এলো। কোনো পক্ষের কথা ভালোভাবে না শুনেই পুলিশ 3 জনকেই গাড়িতে উঠিয়ে নিল। টাকার লোভ সামলাতে পারল না তারা। 3 জনের থেকে মোটা অঙ্কের টাকা কামাতে পারবে বলে লোভে তাদের চোখ দুটো চকচক করছিল। ক্ষণিকের মধ্যেই নিহারিকা বেশ তৎপর হয়ে উঠল। দ্রুত গলায় রূপলকে বলল। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, চলুন আমরা এখান থেকে পালাই। রূপলকে নিহারিকা বাধ্য করলো ঘটনাস্থল থেকে সরে যেতে। দুজনেই বাইকে উঠে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নিহারিকার কথা মতো রূপলও ছুটছে, কোনো রূপ চোখ জিজ্ঞাসা ছাড়াই। বাইক দ্রুত গতিতে ছেড়ে রূপল কিছু সময় মৌন রইল। অতঃপর কৌতূহল ধরে রাখতে না পেরে সে এবার মুখ খুলে নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল।
এবার একটু বলবেন আপনার মাথায় চলছেটা কি? এই প্রথম আমার নিজেকে এতটা বোকা মনে হচ্ছে। কারো কথা মতো ছুটছি। নিহারিকা এবার বেশ তৎপর হয়ে উঠল। রূপলকে বৃত্তান্ত খুলে বলার জন্য প্রস্তুত হলো। হৈশা গলায় বলল, তাহলে গল্পটা বরং আপনাকে খুলেই বলি, শুনুন তবে। কয়েক দফা রুদ্ধশ্বাস ফেলে নিহারিকা নিজেকে স্থির করলো। পুরোপুরি নিজেকে ধাতস্থ করে সে গলাটা খানিক ঝাঁকিয়ে বলল, এক দেশে এক রাজকুমারী ছিল। রাজকুমারীটি দেখতে কালো এবং বেঁটে ছিল। যদিও রাজকুমারীরা মানুষের কাল্পনিক চিন্তাধারায় অতিমাত্রায় সুন্দরী এবং নিখুঁত হয়, তবে এই রাজকুমারীটি ছিল কালো এবং বেঁটে। শারীরিক গঠনের দিক থেকে তার অনেক খুঁত ছিল। সবাই বলতো তার চেহারায় নাকি অদ্ভুত এক মায়া ছিল। কেউ একবার তার দিকে সুনজরে তাকালে তার থেকে আর চোখ ফেরাতেই পারবে না। যদিও তাদের এসব বানোয়াট কথায় রাজকুমারী বিশ্বাস করত না। একদিন সে এই কথাগুলোই তার স্বপ্নে ভুল করে দেখা রাজকুমারের মুখে শুনে বিশ্বাস করে নিয়েছিল। সেই রাজকুমারের নিখুঁত জাল বিছানো কথার জালে ফেসে গিয়ে সে রাজকুমারকে তার মন দিয়ে বসেছিল। তাদের দুজনের প্রণয় হলো, বেশ চলছিল তাদের দিনগুলো। তবে হুট করে একদিন তাদের মাঝখানে চলে এলো এক সুন্দরী ডাইনি। ডাইনিটা আর কেউ নয়, ডাইনিটি ছিল রাজকুমারীর প্রাণ প্রিয় সখী। রূপের ঝলক দেখিয়ে ডাইনিটি রাজকুমারীর কাছ থেকে তার রাজকুমারকে কেড়ে নিল। সেই সময়কার দুঃখী এবং বোকা রাজকুমারী ভেবেছিল রাজকুমারকে এত সহজে তার থেকে আলাদা করা সম্ভব নয়। তাকে ছাড়া রাজকুমার আর কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু যেদিন তার বিশ্বাস মিথ্যা প্রমাণিত হলো, সেদিন রাজকুমারীও তার মনকে শক্ত করে নিল, পাথরের মতো শক্ত এবং লোহার মতো কঠিন। রাজকুমারী অপেক্ষা করছিল কবে সে তার সাথে হওয়া বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে, কবে ওই বিশ্বাসঘাতকদের আসল মুখোশ সবার সামনে টেনে খুলবে। সেই সময় এবং সুযোগ যে এত দ্রুত রাজকুমারীর হাতে ধরা দেবে কে জানতো। আজ সুযোগ পেতেই রাজকুমারী বিশ্বাসঘাতকদের প্রতিশোধ নিল। ঘাট থেকে তাদের গলা আলাদা করতে না পারলেও গারদের পেছনে ঠিক কয়েক ঘন্টার জন্য হলেও নিতে পারল। নিহারিকার প্রতিটি কথা রূপল বেশ মনোযোগ দিয়ে শুনল। নিহারিকা কি বোঝাতে চাইল রূপল ঠিক বুঝতে পারল, তবুও সে মৌন রইল। নিহারিকাকে আরো কিছু বলার সুযোগ দিল। কয়েক দফা শ্বাস ফেলে নিহারিকা পুনরায় বলল, সেই রাজকুমারীটি আর কেউ নয়, আমি। নিজেকে আমি রাজকুমারী বললাম কারণ আমার কাছে আমি সত্যিই রাজকুমারী। শুধু সুন্দর হলেই যে রাজকুমারী হওয়া যায় বিষয়টা কিন্তু এমন নয়। আমি মনে করি রাজকুমারী হওয়ার মতো সমস্ত গুণ আমার মধ্যে আছে। আমি যেমন সাহসী, আত্মবিশ্বাসী, পরোপকার, দয়ালু, কঠিন মনের মানুষ এবং প্রয়োজনে সরল, সেই সব গুণ একজন রাজকুমারীর মধ্যেই থাকে। ছোটবেলায় দাদুর মুখে রাজকুমারীর অনেক গল্প শুনতাম। তখন মনে হতো ইস, আমিও যদি রাজকুমারী হতাম। তাই চেষ্টা করতাম রাজকুমারীর সমস্ত গুণ নিজের মধ্যে আয়ত্ত করতে। আমি অতি আবেগী মানুষ নই। মাঝে মাঝে কষ্ট পেলে আমিও কাঁদি, তবে প্রয়োজনের তুলনায় বেশি নয়। যারা আমাকে কষ্ট দেয়, আমার সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, আমি তাদের ছাড় দিই না। তাদের জন্য আমার কোনো মায়া হয় না। অল্পতেই ভেঙে পড়ি না আমি। বিশ্বাস করি কারোর জন্য জীবন থেমে থাকে না, নতুন করে জীবনকে সাজিয়ে নিতে হয়। আমি আমার যাবতীয় না বলা দুঃখ কষ্ট আমার মায়ের কাছে শেয়ার করি। মায়ের আঁচল ধরে কাঁদি, তবে পৃথিবীকে তা বুঝতে দেই না। আপনি কি কোনোভাবে আমাকে পিঞ্চ করছেন? পুরুষ মানুষদের এত দুর্বল হওয়া মানায় না মিস্টার রূপল। যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আপনি তার জন্য এত কষ্ট পাচ্ছেন, তারই জন্য কাঁদছেন ছিচকাদুনি মেয়েদের মতো। আমাকে দেখেছেন কিভাবে বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিলাম। যে আমাকে ঠকালো তার জন্য আমার মোটেও কষ্ট হচ্ছে না, বরং আনন্দ হচ্ছে। এতদিনে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। একটা মেয়ে হয়ে যদি আমি নিজেকে এভাবে সামলাতে পারি, তাহলে আপনি একটা ছেলে হয়ে কেন নিজেকে সামলাতে পারছেন না? কথায় কথায় এখনো তার জন্য কাঁদেন। এসব ছেলে মানুষই বাদ দিন, নিজের মনকে শক্ত করুন। একবার শক্ত হয়ে দেখুন, কেউ আপনাকে ভাঙতে পারবে না। দুজনেই চুপচাপ। নিহারিকার প্রতিটি কথা রূপলের কাছে শিক্ষণীয় মনে হলেও কথার পিঠে নিহারিকাকে কিছু বলার সাহস খুঁজে পেল না সে। নিজেকে খুব ছোট এবং বিবেকহীন মনে হলো।
তার বয়সে ছোট একটা মেয়ের থেকে তার জ্ঞান নিতে হলো। নিহারিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে রূপল সোজা তার বাড়ি চলে গেল। সবিতার বাড়িতে যাওয়ার মর্জি হলো না তার। সবকিছু তিক্ত মনে হচ্ছিল তার। ভিতরে ভিতরে নিজের প্রতি নিজের ক্ষোভ জন্মাতে লাগলো। রুমে ঢুকে রূপল ভিতর থেকে তার রুমের দরজাটা লক করে দিল। গা থেকে শার্টটা টেনে টুনে খুললো। অগ্র মেজাজ নিয়ে সে ঘরের প্রতিটি আসবাবপত্র ছড়াতে ছিটাতে লাগলো। মুহূর্তের মধ্যেই সাজানো ঘরটিকে এলোমেলো করে দিয়ে সে বিধ্বস্ত হয়ে একটি সিগারেট ধরালো। গরম মাথা নিয়ে খাটের উপর বসলো। গা থেকে জবজবিয়ে ঘাম ঝরছে তার। দুর্বিষহ গরম লাগছে। গা থেকে যেন আগুনের তাপ বের হচ্ছে। একের পর এক সিগারেটে টান দিচ্ছে সে। আস্ত সিগারেটটি শেষ হতেই সে সিগারেটটি মেঝেতে ছুঁড়ে মারলো। দাঁতে দাঁত চেপে কোপ ছেড়ে পড়লো।